আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট অন্যতম একজন অধ্যক্ষ সৈনিক, নরসিংদী জেলার একজন কৃতি সন্তান, নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করেন, ঢাকা মহানগর উত্তর যুব দলের যিনি আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বর্তমানে যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, ঢাকা আইনজীবী সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক যিনি দায়িত্ব পালন করছেন, একজন বিদগ্ধজন, শহীদ প্রেসিডেন্ট আদর্শের একজন রাজপথের লড়াকু নেতৃত্ব জনাব সৈয়দ নজরুল ইসলাম আজকের অনুষ্ঠানে আলোচক। প্রদর্শক অনুষ্ঠানে নিগত করে প্রশ্ন যদি আপনার করতে চান তাহলে স্ক্রলে ফোন নম্বর কল করে আমরা আজকের যিনি একজন তৃণমূল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জনমান আদর্শ নিয়ে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালনের পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা তাদের ফলাফল কেড়ে নেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে, সেটি তারা সেক্ষেত্রে তারা দায়িত্ব পালন করার সুযোগ পান। ঢাকা আইনজীবী সমিতির তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার কাছে আমরা ইতিহাস ঐতিহ্যের কিছু বিষয় জানবো। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব সৈয়দ নজরুল ইসলাম। যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতে দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, শহীদ প্রেসিডেন্ট যেমন আদর্শ নিয়ে দীর্ঘ 40 বছর আপনি রাজপথে আছেন, না বলা অনেক কথা জমে গেছে। আপনি দর্শকদেরকে জানান কি চেতনা প্রেরণার ভিত্তিতে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জনমান আদর্শের হাত ধরে আদর্শ লালন করে ধারণ করে আপনি আজকে পর্যন্ত এসেছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আমি যখন ছাত্র তখন আমি হাই স্কুলে পড়ি, তখন আমার যতটুকু মনে হয় মানে আমি ক্লাস 6-এ পড়ি, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে শাহাদাত বরণ করেন। আপনারা জানেন ওনাকে কিভাবে একটা কুচক্রিমল পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করেছিলেন। এটা আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশের চক্রান্তই আমরা জানি এবং স্পষ্ট ছিল যে ওনাকে হত্যা করেছিলেন। তার পূর্ব থেকেই ছাত্রজীবন থেকেই বিএনপির শহীদ প্রেসিডেন্টের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার কর্মকাণ্ডে ফলো করতাম। তখন এত টিভি ছিল না, আমি আমার গ্রামের কথা বলতেছি, কিন্তু আমাদের বাড়িতে একটা টিভি ছিল, আশেপাশের লোকজন আসতো খবর দেখতে, অময় নাটক দেখতে। তখন ওনাকে যেদিন মৃত্যুবরণ, ওনাকে শাহাদাত বরণ করা হয়, ওই দিন গ্রামের সাধারণ লোকজন কিভাবে কেঁদেছিলেন ওই স্মৃতি মাঝে মধ্যে মনে হয়। প্রকৃতপক্ষে উনি দেশপ্রেমিক একজন দেশনায়ক ছিলেন এবং দেশকে আপনারা দেখেছেন কিভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং আমার মনে হয় না পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান মারা যাওয়ার পর বহির্বিশ্বের কোনো দেশ ওনার জন্য যেটা করেছিলেন যে শোক পালন, 40 দিন পর্যন্ত 40 দিন শোক পালন, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে আর এরকম কোনো ক্ষণজন্মা পুরুষের জন্ম হবে। ওইটা দিয়ে বোঝা যায় উনি কতটুকু দেশপ্রেমিক এবং কতটুকু যোগ্যতা সম্পন্ন দেশ নায়ক ছিলেন। আমি 1988 সনে আমার রাজনীতি শুরু হয় ছাত্র দলের মাধ্যমে। আমার জন্ম বৃহত্তর ঢাকা নরসিংদী জেলার পলাশ থানা ডাঙ্গা ইউনিয়নে। আমি ডাঙ্গা ইউনিয়নের সদস্য সচিবের ছাত্র দলের সদস্য সচিব পদ দিয়ে আমার রাজনীতি শুরু। পরবর্তীতে আমি ডাঙ্গা ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক হই এবং আমি যখন 1991 সনে কালীগঞ্জ শ্রমিক কলেজে ভর্তি হই, তখন কালীগঞ্জ শ্রমিক কলেজ একরকম ওই এলাকাটা আওয়ামী লীগের একটা আতঙ্ক ছিল। ছাত্র দলের মিছিল বাহির হইলেই ওরা ওদের মানে বুকে কাঁপন ধরতো। এরকম অনেক সময় হয়েছে যে আমরা ওদের জীবন রক্ষার্থে, আপনি কালীগঞ্জ শ্রমিক কলেজের উত্তর পাশ দিয়ে রেল লাইন, আমরা রেল লাইন দিয়ে ঘোড়াশাল পর্যন্ত দৌড়ে পালিয়ে যেতে হয়েছে। মিছিল থেকে এরকম মিছিলে আক্রমণ হয়েছে। এক পর্যায়ে কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদে আমি নির্বাচন করি এবং পরবর্তীতে কালীগঞ্জ শ্রমিক কলেজের যেই কমিটি গঠন হয় কালীগঞ্জ, ওইটাতে আমি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করি দীর্ঘদিন। এবং পরবর্তীতে আমি পলাশ থানা ছাত্র দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হই। তখন ছাত্র দলের যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি মারা গিয়েছেন, আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুন। উনিও রাজপথের একজন লড়াকু সৈনিক ছিলেন, ফারুক ভাই। উনিও খুব বলিষ্ঠ নেতৃত্বের, তখন তো আমরা রাজপথেই আমাদের সময় যেত। আরেকজনের কথা স্মরণ না করলে নাই হয়, উনি আমার ভাই ছিলেন কাজী আবু ইমরান, উনি থানা বিএনপির প্রেসিডেন্ট ছিলেন। পাশাপাশি আরেকটা লোকের কথা স্মরণ করতে হয়। ওই সময় আমরা যখন ছাত্রদল করি তখন
আমরা সারাদিন পর গোরাশাল সার কারখানার যে আমরা রেস্ট নিতাম, সার কারখানায় রেস্টটা নিতে পারতাম এই জন্য সার কারখানার সিবিএর প্রধান ছিলেন কালাম ভূঁইয়া, আর কালাম ভূঁইয়ার চাচাতো ভাই ছিলেন তখন পলাশ থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলামিন ভূঁইয়া। ওই সুবাদে আমরা দেখা যায় তো সারাদিন বিভিন্ন ইউনিয়নে আমরা মিছিল করে পরবর্তীতে অনেক সময় যে সার কারখানায় যায় আমরা রেস্ট নিতাম, থাকতাম। কালাম ভূঁইয়াকে আল্লাহ পাক বেহেশত নসিব করুক। জি, আপনি কিছু বিদগ্ধ জনের কথা বললেন যাদের সাথে আপনি একসাথে রাজপথে উঠে এসেছেন, রাজপথে নেতৃত্ব দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটা আপনি বললেন, তিনি 1975 সালে 7 নভেম্বর থেকে 1981 সালে 30 মে, আজ সেই দিনটি তার শাহাদত, অন্যতম শাহাদত বার্ষিকী। এই শাহাদত বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আপনার নিশ্চয়ই খুব হৃদয়ে বিগলিত আকুলিতভাবে মনে পড়ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 5.5 বছরের যে দায়িত্ব, খাল খনন করা, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ানের মতো পলিটিক্যাল ইথিক্যালি কথা বলে যাওয়া এবং রাজনৈতিক দর্শন তৈরি করে দেওয়া, নীতির রাজনীতি করা, 10,000 কিলোমিটার পায়ে হাঁটা, পুরো মানচিত্রটাকে নিজের পায়ের নিচে রাখা এবং মৃত্যুর পরে সম্পদ না রাখা, এই একজন ব্যক্তির এই যে গুণাবলীগুলি, সেটি একজন নেতার জন্য, আদর্শ নেতার জন্য কত বড় আসলে উজ্জ্বল দৃষ্টান্ত বলে আপনি মনে করেন? যে আসলে আমি যে শুরুতেই বললাম, ওনার দৃষ্টান্ত শুধু উনি, এই পৃথিবীতে আর কেউ ওনার এই দৃষ্টান্ত ভাঙতে পারবে না। দেশপ্রেম এবং দেশের জন্য শ্রম, ব্রেন উনি যা দিয়েছেন, আমরা ওইটার উপর নির্ভর করে এখনো জাতীয়তাবাদী আদর্শে আমি সহ সবাই আমরা পথ এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি ওনার আদর্শ আমাদের মাথার তাজ, আমরা আমাদের চলার পথ অন্ধকারের আলো, পথের দিশারি, এবং আমরা বাকি জীবন ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে শেষ লক্ষ্য পর্যন্ত আমরা পৌঁছবো এবং জনগণের পাশে ছিলাম, উপকার করে যাব ইনশাল্লাহ। জনাব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পরে ম্যাডাম খালেদা জিয়া রাজপথে নেতৃত্ব দেন, 19 দফা বাস্তবায়ন সহ জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজপথে আসেন। ঠিক একই সময়ে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার মাত্র 13 দিন আগে 81 সালের 17 মে শেখ হাসিনা এই দেশে আসেন। আসার পরে তার পিতার আদর্শ বা আওয়ামী লীগের নেতৃত্ব তিনি পালন করেন। দুই নেত্রীর বাংলাদেশ হলো, দুই নেত্রী রাজপথে আসলেন। দুই নেত্রী রাজপথ থেকে কি ধরনের গুণ, কি ধরনের গুণাবলী বা কি ধরনের ভালো জানেন আপনি, তো কি অর্জন করলেন মনে করেন? আপনার খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া শুরু থেকেই আপোষহীন ছিলেন, এবং আপনি একটু আগে যেটা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তখন আপনারা দেখেছেন যে উনি কিছুই রেখে যান নাই ওনার সন্তান, ওনার স্ত্রীর জন্য, এবং তৎকালীন গভর্নমেন্ট খুশি হয়ে এই কর্মকাণ্ডের জন্য ওনার অবস্থা দেখে ক্যান্টনমেন্টে ওনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং স্বৈরাচারী শেখ হাসিনা পরবর্তীতে দেখেছেন কিভাবে আদালতকে ব্যবহার করে ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বাহির করিয়ে দেন। ওনার অবস্থা, উনি ইতিপূর্বে বহুবার দেশের জনগণের সাথে বেইমানি করেছেন, কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই। উনি কারোর সাথে আপোষ করেন নাই। উনি একটা কথাই বলতেন, আমার শক্তি জনগণ, জনগণের কল্যাণে আমি আছি, জনগণের কল্যাণে আমি কাজ করে যাব। আমি বিশ্বাস করি মুসলমান হিসাবে সেই জন্যই আল্লাহ পাক ওনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন এই দিন দেখানোর জন্য। উনি প্রায় সময় বলতেন আপনারা যে আপনাদের এই অহংকার এই থাকবে না, ইনশাল্লাহ আল্লাহ ওনার কথা কবুল করেছেন। আমি মাঝে মধ্যে আমার মনে হয় ওনার প্রতিটা কথা, উনি পূর্বে যে কথাগুলো বলেছেন বাণীর মতো, নবীর রাসূলরা যেরকম বলে গিয়েছেন, দার্শনিক রাজনীতিবিদ হিসাবে তার দর্শন তত্ত্ব বোঝা যায় যে ম্যাডাম খালেদা জিয়া কতটুকু দূরদর্শিতার পরিচয় দিয়ে দলকে এবং দেশের জনগণের কল্যাণ করে যাচ্ছেন। ইনশাল্লাহ সামনে আজকে আমাদের বর্তমান লিডার আপনারা দেখতেছেন দেশের এইরকম ক্রান্তিকালে উনি কত ধৈর্যশীল হয়ে কত গঠনমূলক নির্দেশনা দিয়ে দলকে পরিচালিত করতেছেন। এবং আপনারা দেখেছেন ইতিপূর্বে যে ছাত্র আন্দোলন হয়েছে উনি কিভাবে সেটার নেতৃত্ব দিয়েছেন, কিভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যদিও ওনার প্রতিটা ওনার মিটিং মিছিল করার উপরে নিষেধাজ্ঞা ছিল কোর্টকে ব্যবহার করে, কিন্তু তারপরে উনি কিন্তু থেমেছিলেন না। উনি বিভিন্ন কোনো মিডিয়াতে তার বক্তব্য প্রকাশ করা যাবে না এমন নির্দেশনা ছিল না। হ্যাঁ, আদালতকে কতটুকু ওরা ব্যবহার করেছে, তারপরে উনি কিন্তু থেমে যান নাই। উনি আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ দিয়েছেন। আমরা ওনার আদর্শে, ওনার বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার নির্দেশ পালনের জন্য রাজপথে থেকে আমরা আমাদের সহপাঠীদের নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে গিয়েছি, যার কারণে
এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, এক কাপড়ে ভেঙে যেতে হয়েছে। জি, দুই নেত্রীর বাংলাদেশ থেকে এক নেত্রীর বাংলাদেশ হয়ে গেছে, কিন্তু যেই নেত্রীর বাংলাদেশ হয়ে গেছে তার কথা বলতেই হচ্ছে। রাজপথ থেকে ম্যাডাম খালেদা 4টি উপাধিতে ভূষিত হয়েছেন, দেশনেত্রী, আপসের নেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা। এই ধরনের আমাদের ডেমোক্রেসির রুলস যেটি বলে অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ক্ষমতার উৎস জনগণ, প্রথমত জনগণ, দ্বিতীয় জনগণ, অতঃপর জনগণ, বারবার জনগণ, বারবার জনগণের প্রতি চেতনা, ভালোবাসা ধারণ করার ক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়ার যে রাজনৈতিক দর্শন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে গেছে, তার যেভাবে নেতৃত্ব ছড়িয়ে পড়েছে, আমরা যেটি দেখতে পেলাম তিনি চিকিৎসা করার বিদেশে যাওয়ার কারণে বিদেশে যেভাবে তাদেরকে সম্মান করা হলো, সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গন এই ধরনের ডেমোক্রেসির লড়াইয়ের একজন রাজপথের লড়াকু নেতৃত্ব হিসাবে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করবে কিনা, এমন ক্ষেত্রে কিন্তু এই পর্যন্ত 54 জন নারী নোবেল পুরস্কার পেয়েছেন। অং সান সুচি কিন্তু সেম ঘটনাতেই কিন্তু নোবেল শান্তি পুরস্কার তিনি পেয়ে গেছেন আরো 30 বছর আগে। ম্যাডাম খালেদা জিয়ার জন্য সেই ধরনের সুসংবাদ আমরা পেতে পারি কিনা, এইরকম উজ্জ্বল ঘটনাটা আসলে হতে পারে কিনা আপনি কি মনে করছেন? আমি তো মনে করি এটা আরো অনেক পূর্বেই হওয়ার কথা ছিল, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার জন্য হয়তো বহির্বিশ্ব এই পদক্ষেপটা নিতে পারেন নাই। কারণ স্বৈরাচারী শেখ হাসিনা ইতিপূর্বে আপনারা দেখেছেন কিভাবে বিএনপিকে পরিকল্পিতভাবে নির্বাচনকে সরিয়ে রাখা, কোণঠাসা করা, ম্যাডামকে সাজা দেওয়া, একটা অ্যাকাউন্টের টাকা আরেকটা অ্যাকাউন্টে গিয়েছে, আপনারা সব জানেন, আমি এগুলি পুনরাবৃত্তি করতে চাই না। ওই একটা সাজানো মামলা, নিম্ন আদালত দেয় সাজা 5 বছর, উচ্চ আদালত কিভাবে নোংরামি করে আদালতকে ব্যবহার করেছেন। অবশ্যই অবশ্যই আমি আশাবাদী, বাংলাদেশের জনগণ আশাবাদী ওনার মূল্যায়ন হবে এবং উনি মৃত্যুর আগে ঠিকই নোবেল পুরস্কার পাবেন ইনশাল্লাহ। বহির্বিশ্বের যারা এই নোবেল পুরস্কারের দায়িত্বে আছেন ওনারা অবশ্যই সবকিছু জানেন, দেখতেছেন, ওনারা যথাসময়ে ওনাকে মূল্যায়ন করবেন, আমরা আশাবাদী। জনাব তারেক রহমান বগুড়া জেলার গাবতলী উপজেলা কমিটির 1 নম্বর সদস্য থেকে শুরু করে আজকে তিনি কেন্দ্রীয় দায়িত্বশীল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিএনপির এই নেতৃত্বকে থামানোর জন্য আওয়ামী লীগের প্রধান জনাব শেখ হাসিনা যেভাবে তারেক রহমানকে খড়গহস্ত করার জন্য তাকে শারীরিক অ্যাসল্ট করা, তাকে জোর করে মিথ্যা মামলা দেয়া বা দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া, মুসলেকা আদায় করার মতো অনেক ঘটনা ঘটে করেছেন, তার জায়গায় তার ছেলেকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যে প্রচেষ্টা করেছেন তা পুরোপুরি যে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে তারেক রহমানকে এত ভয় শেখ হাসিনা করেছিল বা আওয়ামী লীগ করেছিল, সেটি কালে কালে আসলে মানে প্রতিবাদ হলো কিনা? মূলত হয়েছে কি, আপনার প্রতিভা যত চক্রান্তই করুক, প্রতিভা বাইরে আসবে। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, উনি ম্যাডাম খালেদা জিয়ার সন্তান, উনি তার বাবার আদর্শ, তার মায়ের আপসের নেতৃত্বে উনি ছোটকাল থেকে দেখে বড় হয়েছেন। উনি ওদের 2 জন সহ বাংলাদেশের বিএনপির কেন্দ্র পর্যায়ের স্থায়ী কমিটির যারা ছিলেন ওদের সংস্পর্শে এসেছেন এবং উনি বাইরে থেকে ওনাকে দেখেছেন 111-এর সময় কিভাবে অত্যাচার করা হয়েছে। একটা আপনার লোহাকে যেরকম আগুন দিয়ে পুড়ে ওইটাকে যেরকম খুশি ওইরকম ইস্পাতে পরিণত, তারেক রহমান এখন ঠিক ইস্পাতে পরিণত হয়ে গেছে। ওনার যোগ্যতা, ওনার কোয়ালিটি আজকে ওনাকে এই জায়গায় এনে দাঁড়া করাইছে। আপনি ইতিমধ্যে দেখেছেন এই দেশের পরিবর্তনের পূর্বে উনি 31 দফা রাষ্ট্র কাঠামো পরিচালনার 31 দফা ঘোষণা করেছেন। 31 দফার প্রতিটা দফা যদি খেয়াল করেন জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। উনি কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু 31 দফা ঘোষণা করেন নাই, এটা আগে থেকে চালু ছিল এবং 31 দফার মধ্যে 6টি যে সংস্কার কমিশন যেটি তারেক রহমান ঘোষণা করেছিলেন সেটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রথমেই কিন্তু সেটা বাস্তবায়ন করে এবং প্রত্যেকটাই ওনার 31 দফাই বর্তমান সরকার আস্তে আস্তে আসতেছেন, ফলো করতেছেন, প্লে করছেন। আমরা বিশ্বাস করি 31 দফার প্রতিটি দফাই পর্যায়ক্রমে এই দেশের জনগণের স্বার্থে বাস্তবায়িত হবে এবং বাস্তবায়িত যখন হবে এই দেশের জনগণের কোনো দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। তারেক রহমান আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে নানা রকম কথা তৈরি হয়েছে। আপনি জানেন ক্লিনটনের সাথে সাক্ষাতের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইয়াং সেলের হাত ধরে বলেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড। কিন্তু ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি 2015 সালে 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস নাকি রক্ষা দিবসের পরে বিএনপি কিন্তু 1 দফা ঘোষণা করে, যে 1 দফা শেখ হাসিনার পতন। সেই আন্দোলনটি 90 দিন চলার পরে অটো হাইড হয়ে যায়, অটো হাইড করে দিয়ে অন্যান্য দফা নিয়ে বিএনপি কৌশলগত রাজনীতিতে অবস্থান নেয়। দীর্ঘ 9 বছর চলার পরে
24 জুলাই যখন বারবার 9 দফা নাকি 8 দফা নাকি 7 দফা এরকম দফা রফা হচ্ছে, তখন গোপনভাবে সেই সুপ্ত এক দফা যেভাবে সামনে আসলো, এক দফায় যেভাবে লক্ষ লক্ষ মানুষ এক হলো এবং ফ্যাসিস্টের পতন ঘটালো, সেক্ষেত্রে হু ইজ দি মাস্টার মাইন্ড, হু ইজ দি মাস্টার প্ল্যানার ফর এ মুভমেন্ট? আসলে যেভাবেই বলুক, মাস্টার প্ল্যানার বললে একজনের কথাই বলতে হবে। যদি সঠিকভাবে বলা হয় তাহলে সেটা তারেক রহমান। এটার কারণ আপনারা যদি প্রতিটা আন্দোলন, প্রতিটা নির্দেশনা ফলো করেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকেই বলতেছে, অনেকে অন্য দলের ছত্রছায়ায় যে রাজনীতি করেছে, তারেক রহমানের সাহেবের নির্দেশে আমরা যারা রাজনীতি করেছি, আমার নামেও মামলা আছে, অনেকের নামে মামলা আছে, আপনারা জানেন। আপনারা তখন যারা বিএনপি করে ওয়ার্ডের একটা কমিটির মেম্বার হলো, তার বিরুদ্ধে মামলা একটা না কিন্তু শত শত মামলা। আমি আইনজীবী হিসাবে আমি অনেকের মামলা করেছি, আমি অনেক ঘটনাই জানি, কোনো ঘটনাই ঘটে নাই কিন্তু মামলা হয়েছে। গাইবি মামলা নামে খ্যাত, আপনি অবশ্যই শুনেছেন যে গাইবি মামলা। গাইবি মামলা এটা নতুন সংস্করণ। আসলে প্রকৃতপক্ষে আন্দোলন তো ওই 111-এর পর থেকেই যখন প্ল্যান করে মইনু সরকার এই স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন, তখন থেকেই তারেক রহমান সাহেব তার নির্দেশনায় বিএনপি এই আজকের এই এক দফা আন্দোলন যেটা বাস্তবায়ন হয়েছে, ওই লক্ষ্যে ওনার নির্দেশে বিএনপির নেতাকর্মী অঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছে। ওইটার প্রতিফলন হয়েছে আপনার 8ই আগস্ট, 5ই আগস্ট। মূলত এখন আপনার সাইনবোর্ড ছাত্রদের আপনারা দেখেছেন সারা দেশে যে আন্দোলন হয়েছে, বিশেষ করে ঢাকায় ছাত্ররা রাস্তায় অবস্থান করতেছে, খাবার আসতেছে, পানি আসতেছে, বিভিন্ন রকমের ওদের যখন যেটা লাগে। আমি এই উত্তর ঢাকা মহানগর উত্তর বিএনপির সাথে জড়িত আছি হিসেবে বলতেছি, আমি আদালতের রাজনীতির বাইরের কথা বলতেছি। উত্তর খান, দক্ষিণ খান, বিভিন্ন এলাকা থেকে ওরা নিজেরা বিএনপির লোকজন, অঙ্গ সংগঠনের লোকজন চাঁদা উঠিয়ে যে মইনাটেক অনেক ভিতরে, উত্তরা থেকে অনেক 8-10 কিলোমিটার ভিতরে, ওইদিকে পাক করানো হইতো বাচ্চাদের জন্য, ছেলেদের জন্য, ছাত্র আন্দোলনের ছেলেদের জন্য খাবার। অটোর মধ্যে খাবার দিয়ে, ভ্যান গাড়ির মধ্যে খাবার দিয়ে, কোনো লোক যাইতো না, পলিথিন দিয়ে ঘুরে বলা হইতো যে এটা নিয়ে যেন আসমানি খাবার, মান্না সালোয়ার মতো আসছে, আসমানি খাবার। বাস্তবে আসমানি খাবার প্রকৃতপক্ষে বিএনপির লোকজন মেনটেন করে, লোম দাঁড়ায় যায় এরকম কথা মনে হইলে, স্মরণ হইলে। ওই কি কারণে জানি ওই জায়গায় টাকা পয়সা আমরাও দিয়ে শরিক হয়েছি। ওইদিকে পাক হইতো, ওই পাক উত্তরায় এসে রাস্তার মধ্যে রেখে চলে যেত। ওই গাড়ির মধ্যে কিন্তু কেউ নাই, ভ্যান ড্রাইভার, শুধু ভ্যান ড্রাইভার, ভ্যানের ভিতরে পানি, খাবার, আন্দোলনটা এইভাবে করতে হয়েছে। এখন এক সাইড দেখলে তো হবে না, প্রত্যেকটা জিনিসের পিছনের কিছু না কিছু থাকে। এই আন্দোলনে বিএনপি কোন আন্দোলনে 70%, কোন আন্দোলনে 80%, কোন আন্দোলনে 90% পর্যন্ত সফলতায় গিয়েছে, কিন্তু শতভাগের জন্য যে সুপরিবেশ, সেই সুপরিবেশটা রেখেছিল। অর্থাৎ 40 ওভার 45 ওভার ব্যাটিং করেছে একজন ব্যাটসম্যান, দরকার ছিল 5 ওভার, কিছু স্লগ ওভারের ব্যাটসম্যান আসলো, ধুমধুমার ব্যাটিং করলো, ম্যাচ উইন হলো। ম্যান অফ দ্য ম্যাচের ক্ষেত্রে কি 45 ওভারের দায়িত্বশীল ম্যান অফ দ্য ম্যাচ হবে নাকি 5 ওভারের দায়িত্বশীল ম্যান অফ দ্য ম্যাচ? প্রকৃতপক্ষে আপনি সুন্দর জিনিসটাই কোট করেছেন, আপনাকে সেই জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি বলবো 95 রান না, 99% রান তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠন চেয়েছিল। শুধুমাত্র সাইনবোর্ডটা ইউজ হয়েছে ছাত্র আন্দোলন, সমস্ত কিছুটার পিছনে ছিল আপনার। কিভাবে বলবো, বলা উচিত সেই জন্য বলতেছি, আমার জুনিয়র নাফিস হাসান খান, তার বাসা রামপুরায়, সে বৈষম্য দেশ পরিবর্তনের 8 দিন আগে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে আমার কপালে গুলি লাগছে, আমি বাসায় তো বলতে পারতেছি না, এটা তো বাহির করা দরকার। আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে তোমার গুলি লাগলো, বলল যে রামপুরাতে হাতির ঝিল এবং কাফরুলের লোকজন, ছাত্রদলের যুবদলের ছেলেরা চেম্বারে যে আসে ওদেরকে আমি দেখলাম, ওরা 7-আপের ভিতরে। আসলে এইভাবে মিডিয়ায় কথাগুলো বলা উচিত না, তারপরেও বলতেছি জানার জন্য, ইতিহাস জানার জন্য। 7-আপের বোতলে মোটরসাইকেল থেকে পেট্রোল দিয়ে মোটরকে মেন রাস্তার মধ্যে করতেছে, ওদেরকে আমি সহযোগিতা করতে গিয়েছিলাম। দোকান থেকে মুদির ওদের শেষ হয়ে গেছিল, দোকান থেকে আমি কেস আইনা দিতেছিলাম খালি 7-আপের বোতল, তখন সরাগুলি এসে আমার কপালে লেগে গিয়েছে। চিন্তা করেন বাস্তব ঘটনাটা কোথায়, ছাত্র নাই, কিন্তু ছাত্র নাই, যুবদল, ছাত্রদলের হাতির ঝিল, কাফরুল, আশেপাশের লোকজন, তেজগাঁয়ের লোকজন আসলো কোথায়, আসলো রামপুরা টিভি সেন্টারের পাশে, পলাশবাগের গল্লির মুখে। পলাশবাগে যার কথা বললাম তার বাসা, সে তাদেরকে মুদির দোকান থেকে 7-আপের বোতল দিতেছে। এগুলি তো কোনো মিডিয়াই নাই।
কোনো মিডিয়া আসার কথাও না। রামপুরে আপনারা দেখেছেন টিভি সেন্টারে আগুন লেগেছে, পরবর্তীতে ওই জায়গায় রণক্ষেত্র তৈরি হয়েছে। ওই এরিয়ার অনেকের আশেপাশে বাসায় দরজার গুলির দাগ এখনো, শত শত মানুষ ওপেন গুলি করেছে। আর তখন এরকম অনেক পথচারী রাস্তায় মারা গিয়েছে, অনেকে বলে অনেক মামলা হয়েছে। আর এই পর্যন্ত যতগুলা হত্যা হয়েছে এখনো তার 4 ভাগের 1 ভাগ মামলা হয়নি। আর যত লোক এখনো হাসপাতালে কাতরাচ্ছে, মামলা তো এখনো কিছুই হয় নাই। কত লোক আহত হয়েছে, যেমন নাফিস হাসানের কথা বললাম, ওর কপালের গুলি গিয়েছিল ও খিদমা হসপিটালে বাহির করতে, শুরুতেই তার নাম ঠিকানা জিজ্ঞেস করতেছে। ও একজন ডাক্তারের রেফারেন্সে গিয়েছিল যে গোপনে বাহির করবে, তারপর যখন নাম ঠিকানা লিখতেছে ও পলায়া, তারপর রামপুরা শুধুমাত্র বলছে, বাকিটুকু না বইলা যে আমার বাথরুমে যাবো বলে চলে আসছে। গুলি তার কপালেই ছিল। এরকম বহু নাফিস কপালে বুকে গুলি নিয়ে গুলি বাহির করার সাহস পায় নাই। ওরা ছাত্রদল করে, ছাত্রদল আজকে তারেক রহমান সাহেবের নির্দেশে তারা তখন রাস্তায় নেমেছিল। তারা কিন্তু ওই কারণে যায় নাই, ছাত্ররা যে সাইনবোর্ড। আপনি একজন আইনবিদ হিসাবে আইন অঙ্গনে যেভাবে দীর্ঘ সময় প্র্যাকটিস করছেন, পাশাপাশি আপনারা যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, 2024 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং নির্বাচনে আপনি সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মাঠে লড়াই করেন, কিন্তু নির্বাচনটি নিয়ে প্রশ্নের কারণে ওই নির্বাচনটি বয়কট হয়ে যায়। পরবর্তীতে ফ্যাসিজমের পতনের পরে আপনারা নির্বাচিত প্রতিনিধির মতো করেই দায়িত্ব পালন করার সুযোগ আপনাদের হয়েছে। ফ্যাসিস্ট গেছে কিন্তু দেশ অস্থিতিশীল রয়েছে। আপনারা জানেন বারবারই ডক্টর মোহাম্মদ ইউনূস নানাভাবে তিনি টেনশন করছেন, কদিন আগেই তিনি চাইলেন পদত্যাগ করবেন। এদিকে আমাদের আমলাতন্ত্রের জড়িততা শুরু হয়ে গেছে, সেনাবাহিনী থেকে বারবার মেসেজ করা হচ্ছে যে আমরা নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা দিতে চাই। বিএনপির যে কথা ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, নির্বাচন রোড ম্যাপ দিতে হবে, এই কথাগুলি নিয়ে বিএনপি কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি সারা দেশে যত জায়গায় আইনজীবী সমিতি নির্বাচন হচ্ছে, প্রতিটি জায়গায় বিএনপির প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের প্রার্থীও কিন্তু, আওয়ামীপন্থী ব্যক্তিও কিন্তু বিজয়ী হয়েছে। সেক্ষেত্রে ফ্যাসিস্টের পতনের ক্ষেত্রে, ফ্যাসিস্টকে আসলে দামানোর ক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচনী আসলে অংশগ্রহণমূলক, কোনো নির্বাচনী আসলে বৈষম্যহীন বা কোনো নির্বাচনী আসলে অবাধ সুষ্ঠু হওয়ার পরিবেশ আছে কিনা আপনি কি মনে করছেন? আসলে প্রকৃতপক্ষে আমি ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পোস্টে ইতিপূর্বে 3 বার নির্বাচন করেছিলাম। জি। প্রথম বছরও তারা জোর করে নির্বাচন নিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় বছর আমি নির্বাচন করতে চাই না, দলের ডিসিশন আসলো নির্বাচন করতে হবে, আবার নির্বাচনে গেলাম। ওরা করলেন কি, আমাদের কমিশনারে নিলেন না, যাদের কাছে ব্যালট থাকবে ওনারা প্রথম দিনই ব্যালট নিয়ে চলে গেলেন। এই পূর্বের মতো আবার লুট করে নিয়ে গেলেন। পরবর্তীতে আবার 3rd টাইম দলের ডিসিশন, আগুন জাপ দিতে বললে আগুনেই জাপ দিতে হবে, রাজি হইলাম, নির্বাচনে গেলাম। সেম লাইনে দাঁড়ানো, আমি সাধারণ সম্পাদক প্রার্থী, আমার বিএনপির দল থেকে অপর পাশে আওয়ামী লীগের, সে আমাকে লাইনে দাঁড়ানো অবস্থায় আমার উপর হিট করলো, মারলো। ওরা চাচ্ছিল আমরা কিছু বলি, গন্ডগোল করে, আমি আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়েছিলাম। তারপরও তারা ক্ষান্ত হয়নি, পরবর্তীতে ব্যালট সিনাই নিয়ে গিয়েছে। আপনারা অনেক মিডিয়ায় দেখেছেন। আল্লাহ একজন আছে, যার কারণে এই ছাত্রদের ব্যানারে বিএনপির প্রচেষ্টায় শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এবং আপনি দেখেন, মানে প্রধানমন্ত্রী থেকে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত, যেসব মসজিদে এরকম জোর করে দায়িত্ব নিয়েছিল, ওরা কোনো নোটিশ ছাড়াই ওরা চলে গেলেন। ঢাকা বার যখন এরকম, ঢাকা বারে যারা জোর করেছিল তারা যখন চলে গেলেন, ঢাকা বারে আপনার রেগুলার অনেক হাজিরা কাগজ লাগে, আসামিদের স্টেপ নিতে হয়, বাদী বিবাদী স্টেপ নিতে হয়, ওকালতনামা লাগে, এগুলি নির্দিষ্ট সময়ের জন্য ছাপানো ছিল। ওইগুলি যখন প্রয়োজন হয়ে গেছে, তখন ঢাকা বারের সংবিধান অনুসারে যখন ঢাকা বারের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি সিনিয়র নেতৃবৃন্দ দেখলেন ঢাকা বারকে তো এইভাবে রাখা যায় না, অরক্ষিত রাখা যায় না, ওরা তাৎক্ষণিক চিন্তা করলেন একটা অ্যাডহক কমিটি করা প্রয়োজন। তখন ওরা হলে গেলেন। আমাদের ঢাকা বারের সংবিধান অনুসারে কোনো সাধারণ সভা করতে হলে সাধারণ আইনজীবী কমপক্ষে 1000-এর স্বাক্ষর লাগবে, তার মোবাইল নাম্বার সহ। এরকম যখন খাতা বসানো হইলো নিচে সাধারণ সভা করার জন্য, একদিনই 1000 স্বাক্ষরের উপরে হয়ে গেছে। তারপর নির্ধারিত তারিখে আমরা হলে গেলাম। হল থেকে শব্দ আসলো যে যারা 3 বছর ইলেকশন করেছে, ভোট নিয়ে গিয়েছে জোর করে, তাদেরকে স্ব পদে দায়িত্ব দেওয়া হোক। এই মুহূর্তে ইলেকশন করার পরিবেশ নাই, তা বা ইলেকশন করতে গেলে সংবিধান সংশোধন, ওইটার জন্য তো কমিটি লাগবে, ওদেরকে দায়িত্ব দেওয়া হোক। তখন সবার সম্মতিক্রমে রেজলিউশন নেওয়া হলো। আমরা ঢাকা বারের আমরা যেই পোস্টে নির্বাচন করেছিলাম ইতিপূর্বে, আমরা দায়িত্বে তো বসলাম। বসার পর আমি অক্টোবর মাসে
চিন্তা করলাম যে সিনিয়রদের সাথে আলোচনা করি, ঢাকা বার একটা নির্বাচনের প্রক্রিয়া যাওয়া উচিত। তখন বারের রেজুলেশনে নিয়ে আসলাম, রেজুলেশন নিয়ে এসে আবার হলে যেতে হয়, যে কোনো প্রোগ্রাম করলে হলে যখন গেলাম হল থেকে আবার শব্দ আসলো না এই মুহূর্তে নির্বাচন দিলে ফেসিস্ট চলে আসবে, ফেসিস্ট এই মুহূর্তে এবং বিশেষ করে আমার উপরে অনেকে ক্ষিপ্ত হইলেন কেন আমি নির্বাচনের প্রস্তাবটা করলাম। যাই হোক, হলের উপস্থিতিদের বক্তব্যের কারণে ওদের চাপের মুখে আমি আমার ভুল বুঝতে পারলাম যে এই মুহূর্তে নির্বাচন দেওয়া সম্ভব না, চলে আসলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই ফেব্রুয়ারি তো হল থেকে নির্দেশনা দিল যে না এইসব এখনো নির্বাচনের পরিবেশ হয় নাই, ঢাকা বারে বিশেষ করে নির্বাচনের পরিবেশও নেই। পরবর্তীতে আর ওইটাও করা সম্ভব হয়নি। তার পরবর্তীতে আপনারা জানেন যে এই মাসের 30 তারিখ পর্যন্ত আমাদের দায়িত্বভার তখন ফেব্রুয়ারি বর্ধিত করা হয়েছিল। ওই হিসাবে আমরা আজকে আবার হলে গিয়েছিলাম নির্বাচন করার জন্য। কিন্তু আজকে সিনিয়র নেতৃবৃন্দরা বললেন যে সামনে লং বন্ধ, পাশাপাশি আমাদের বারের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট উনি পবিত্র হজ পালন করতে গেছেন, যে উনি আগামী 20 তারিখে আমাদের আবার আজকের সভা মুলতবি করা হয়েছে, ওই দিন আবার আমরা সাধারণ হলে যাব এবং সাধারণ আইনজীবীদের সিদ্ধান্তেই আমরা বারের কার্যক্রম পরিচালনা করতেছি। বাকি সময় ওদের সিদ্ধান্তের উপর শ্রদ্ধা রেখে আমাদের এবং আমাদের দলের ডিসিশনের উপর শ্রদ্ধা রেখে আমাদের পথ চলা থাকবে এবং বারের কার্যক্রম। পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাকে বলি, যখন আমরা বারের দায়িত্বে গেলাম তখন আপনার তার পূর্বেই সিনিয়র আইনজীবীরা বসে, যেহেতু ঢাকা বারের 200 কোটি টাকার উপরে ঢাকা বারের ফান্ড আছে, ওরা যেহেতু চলে গেছে ওদের স্বাক্ষরে ঢাকা বার থেকে টাকা উঠে। ঢাকা বারের নিয়ম ট্রেজারার এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরে ঢাকা বারের যে কোনো কেস একদিনে যত টাকা খুশি তত টাকা উঠানো যায়, এরকম আছে। কারণ সিনিয়ররা চিন্তা করলেন বার থেকে যদি সাধারণ আইনজীবীদের টাকা তসরুপ হয়, তখন আমরা ব্যাংকের ম্যানেজারের সাথে যে সম্মিলিতভাবে বৈশা আলাপ করলাম যে বারের কোনো চেক যাতে এই মুহূর্তে পাস না হয়। পরবর্তীতে দেখা গেছে আমাদের বারের একজন স্টাফ তখনকার সাধারণ সম্পাদকের বাসায় যে একটা চেক পৌঁছায় দেওয়া হয় এবং ওই চেকটা তারা ক্যাশ করতে চায়। যখন আমরা জানতে পারলাম ওই স্টাফ ওই সেক্রেটারির সাথে সমন্বয় করে বারের টাকা আত্মসাৎ করেছে, তখন আমরা আবার সিনিয়রদের শরণাপন্ন হয়ে ওই স্টাফকে বার থেকে চাকরি থেকে অপসারণ করি এবং আমরা তখন থেকেই আইনজীবীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বারের কাজ এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এবং আপনি আরেকটা জিনিস জানেন, ওরা আরেকটা কাজ করেছিল, ঢাকা বারের 40 লক্ষ টাকা মধুমতি ব্যাংক তৎকালীন আরেক স্বৈরাচার সিটির মেয়র দক্ষিণের তার অ্যাকাউন্ট ফজলুর তাপসের ব্যাংকে নিয়ে রেখেছিল। আমরা দায়িত্ব পাওয়ার সাথে সাথে ওই ব্যাংকে আমরা বার থেকে নোটিশ ইস্যু করি, করে সময় দিয়ে এতদিনের ভিতর ঢাকা বারের টাকা ঢাকা বারে ফেরত প্রেরণের জন্য রিফান্ড করার জন্য, কিন্তু তারা ওটা থেকে অন্যপাত করতেছিল না। আমি ব্যক্তিগতভাবে ওই শাখার ম্যানেজার সহ ওদের হেড অফিসে কথা বলে আমরা ইনশাল্লাহ সাকসেস হয়েছি। ওই 40 লক্ষ টাকা টোটালটাই আপনি আপনার বিনয় শিষ্টাচার দিয়ে আপনি ভাবছেন যে নির্বাচন করা দরকার, কিন্তু যেভাবে রাষ্ট্র অস্থিতিশীল, যেভাবে 32,000 আইনজীবীদের এই প্রাণের অঙ্গন ঢাকা বার, এই ঢাকা বারের নির্বাচনটির জন্য সুপরিবেশ নিয়ে তো নানামুখী কথা আমরা শুনছি। মাঠ পর্যায়ে দায়িত্বশীল অনেক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে আমাদেরকে বলেছেন যে এখন নির্বাচন করার কোনো সুপরিবেশ নেই, জাতীয় সংসদ নির্বাচনের পরেই যদি নির্বাচন হয় আমরা উৎসবমুখে নির্বাচন করতে পারবো, দায়িত্বশীল নেতৃত্বরা এখানে দায়িত্ব পালন করতে পারবো, অন্যথায় কালো টাকার সয়লাবে এখানে ফ্যাসিস্ট ঢুকে যেতে পারে, এই কথাটা আমাদের বলেছেন। এই ব্যাপারে আপনার প্রত্যয় কি? আসলে প্রকৃতপক্ষে ওই হলের সাধারণ আইনজীবীদের উপর নির্ভর করে এই জায়গায় বসছি, কারণ মন থেকে চাই নাই। কারণ 3 বার ইলেকশন করেছি, জানি সাধারণ আইনজীবীরা ভোট দিয়েছে, বিপুল ভোটে পাশ করতাম। আমাদের উপর অন্যায় হয়েছে, অবিচার হয়েছে এবং যখনই ইলেকশন হবে দল যদি মনোনয়ন দেয় ইনশাল্লাহ বিপুল ভোটে পাশ করব। আর তবে দলের ডিসিশনের বাইরে আমি ব্যক্তি নজরুল না, দল যেভাবে নির্দেশনা দিবে এবং সাধারণ আইনজীবীরা যেভাবে নির্দেশনা দিবে আগামী 20 তারিখে ওইটা মাথায় রেখেই ওদের ডিসিশন ওদের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে ইনশাল্লাহ পরবর্তী কার্যক্রম করা হবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে অনেক ত্যাগী নেতাকে কিন্তু সম্মানিত করা হবে, একেবারে যুবক এবং বৃদ্ধের বা দায়িত্বশীল বা অভিজ্ঞদের মাধ্যমে একটি সংসদীয় আসন সেটআপের ব্যাপারটি নিয়ে আমাদের কাছে নানা রকম মাঠ পর্যায়ে তথ্য আমরা পাচ্ছি। সেক্ষেত্রে ঢাকা 18-র আপনি একজন নন্দিত দায়িত্বশীল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আপনি আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ঢাকা 18-কে নিয়ে কি চিন্তা রয়েছে? দলের কাছে আপনার কোনো এক্সপেকটেশন রয়েছে কিনা? দলের একজন
সাধারণ কর্মী হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ আমি ওই যে ইতিপূর্বে বলেছি 1988 সন থেকেই আমি দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের একজন খাদেম হিসাবে কাজ করে যাচ্ছি। আপনার ইতিপূর্বে মানে আমি মূলত আমার জন্মস্থান নরসিংদীতে, নরসিংদীর 2 আসন আমার ভোটাধিকার প্রয়োগের আসন। আমি ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আমি 2 আসনেই মনোনয়ন চাবো। দল যদি মূল্যায়ন করে আমি ওই জায়গায় সংসদ নির্বাচন করব, কারণ ওই জায়গায় আমার ফ্যামিলি স্ট্যাটাস, আমার রাজনীতি, আমার শরীরের অনেক ঘাম, অনেক সময় আমি ওই জায়গায় দিয়েছি, যেটা অন্য অনেকেরই নাই। ওই জায়গায় আমার পরে অনেকেই বিএনপি করেন, আমি যখন ছাত্রদল করি তখন অনেকেই ওই জায়গায় বিএনপি করেন না। ওই জায়গায় এখন অনেকেই অনেক বড় বড় পোস্টে আছেন, অনেক দায়িত্বে আছেন। প্রকৃতপক্ষে আমরা যখন বিএনপি করেছি, আমার সাথে ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন থানার, উনি আমাদের ওই জায়গার এক দায়িত্বশীল লিডারের সাথে রাগ করে উনি সহ আমার ইউনিয়নের ছাত্রদলের সেক্রেটারি, ওরা আওয়ামী লীগে জয়েন করে ওরা একজন উপজেলা চেয়ারম্যান হয়েছেন 3 বার, আরেকজন আমার ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন 3 বার। আমি দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওরা রাগ করে অন্য দলে চলে গেছে, কিন্তু আমি আমার দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি দলে ছিলাম, বাকি সময়ও থাকবো। এবং আল্লাহর কাছে আমার প্রার্থনা আল্লাহ যাতে আমার শ্রমের মূল্যায়ন করে এবং আমি যাতে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় 88 সন থেকে আসি, ওনার আদর্শ মাথায় নিয়ে এবং তারেক রহমানের নির্দেশ পালন করে যাতে চলতে পারি, এইটাই আমার প্রার্থনা আল্লাহর কাছে। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার মানুষ, ঢাকা বারের 32,000 যারা আইনজীবী, সবার উদ্দেশ্যে আপনার একজন সৈয়দ নজরুল ইসলামের অভিব্যক্তি এবং সমাপনী আলোচনা। আমি মানে প্রথমেই আমার এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমি যখন 88 সন থেকেই ছাত্রদলের আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতি শুরু করেছি, আমার দলের জনগণ আমার ফ্যামিলির কারণে, আমার ব্যবহারের কারণে আমাকে ওরা উৎসাহিত দিয়ে সহযোগিতা করে গেছেন। বিশেষ করে ঢাকাবারের প্রতি আমার কৃতজ্ঞতা এই জন্য, আমি ঢাকাবারে এই পর্যন্ত 5 বার নির্বাচন করেছি, সাধারণ জনগণ আমাকে ভোট দিয়েছেন। আমি ইতিপূর্বে সিনিয়র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি ইতিপূর্বে আমার বক্তব্যতে আমি বলেছিলাম আমি আপনাদের সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি সাধারণ আইনজীবীদের কল্যাণে কাজ করে গিয়েছি এবং আমার মাথায় ছিল সাধারণ আইনজীবীর একটা পয়সা আমার দ্বারা যাতে কোনো রকমের কোনো তছরূপ না হয় এবং আমার জ্ঞান সত্ত্বে যাতে অন্য কেউ কোনো তছরূপ করতে না পারে। শুরু থেকে ওই আদর্শ নিয়ে, ওইটা মাথায় নিয়ে আমি কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত আমি যেহেতু আইনজীবী, যতদিন সুস্থ থাকি এই বারে আসবো। সাধারণ আইনজীবীরা ইতিপূর্বে আমাকে মূল্যায়ন করেছে আমার আচরণের জন্য, আমার ব্যবহারের জন্য, এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে ওনাদের পাশে থাকি হিসেবে বাকি সময়ও ওনাদের পাশে, ওনাদের ভালোবাসা নিয়ে, ওনাদের কল্যাণে যদি কিছু করতে পারি, থাকতে পারি, ভালো লাগবে। এবং ওনাদের ভালোবাসা ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি আমি যেটুকু প্রাপ্য না তার থেকে বেশি ভালো ওনারা আমাকে বাসেন এবং আমি চেষ্টা করি সেটার মূল্যায়ন করতে। আমি আল্লাহ পাক যাতে আমাকে তৌফিক দান করে আমি সাধারণ আইনজীবীদের যাতে মূল্যায়ন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করতেছি। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ দীর্ঘ সময় রাজপথের পাশাপাশি আইন অঙ্গনে তিনি একজন সেবক হিসেবে, দায়িত্বশীল আইনজীবী হিসেবে তিনি যে খ্যাতি গড়িয়েছেন, সেই খ্যাতির শীর্ষ দেশে এখানকার 32,000 আইনজীবীরা তাকে ম্যান্ডেট দিয়েছেন এবং তিনি সেই হিসাবেই নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নির্বাচনের এই রকম পরিবেশে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে আইনজীবী সমিতির নির্বাচনটি উচিত কিনা, এটা নিয়ে সারা দেশে যদি আমরা জরিপ করে দেখতে পাই যে নির্বাচন অনেক জায়গায় কিন্তু নির্বাচন বয়কট হয়েছে, অনেক জায়গায় নির্বাচন বাতিল রয়েছে। সেক্ষেত্রে ঢাকা বারের নির্বাচনটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে যে বেশিরভাগ আইনজীবীদের যে মত, সেই মতের প্রতি গুরুত্ব আরোপ করেই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে নির্বাচনকালীন সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পরে ঢাকা বারের উৎসবমুখ নির্বাচনের আশা যেটি সাধারণ আইনজীবীরা করছেন, সেটির প্রতি গুরুত্ব সাধারণ আইনজীবী সহ সবাই মিলে দিবেন বলে আমরা মনে করছি। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন করে আলোচক বা আজকের আলোচককে পুনঃ নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশার আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ঢাকা বারের আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।